বেতন ও ছুটি না পেয়ে চাঁদপুরে জাহাজ মাস্টারকে হত্যা, ধরা পড়ার ভয়ে খুন করা হয় বাকি 6 জনকে। র্যাবের কাছে স্বীকারোক্তির পর 7 দিনের রিমান্ডে ইরফান। মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যেই বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে। জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের। আন্তঃক্যাডার দ্বন্দ্ব তৈরির পেছনে ষড়যন্ত্র দেখছেন সাবেক ও বর্তমান আমলারা। ছাত্র দলের 11 ইউনিটের কমিটি নিয়ে উত্তেজনা। ঢাকার তিতুমীর ও তেজগাঁ কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ, ক্যাম্পাসে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডাক্তার, নার্স সহ সফর সঙ্গী 15 জন। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক, পরে সব দায় স্বীকার। চাঁদপুরের আলোচিত 7 মার্ডারের ঘটনায় র্যাবের জালে আটক হয়েছে আকাশ মণ্ডল ওরফে ইরফান। র্যাবের দাবি, পূর্বের ক্ষোভ থেকে ইরফান একাই খুন করেছে 7 জনকে। গত রাতে বাগেরহাট থেকে আটক করা হয় তাকে। বুধবার বিকেলে চাঁদপুরের আদালতে তোলা হলে বিচারক ইরফানকে 7 দিনের রিমান্ড দেন। সহকর্মী কাদের পলাশ ও খোকন চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। ব্যক্তিগত বিরোধ থেকেই চাঁদপুরে 7 মার্ডার। র্যাবের হাতে আটক ইরফানের সাক্ষ্য অন্তত তাই বলে। 7 জনকে হত্যায় নিজের সম্পৃক্ততা অকপটে স্বীকার করে নিয়েছে সে। জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে, তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। কুমিল্লায় এক ব্রিফিংয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, বেতন ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জাহাজের মাস্টারের সাথে অসন্তোষ ছিল ইরফানের। সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যাতে কেউ না থাকে সেজন্য বাকিদের হত্যা করা হয়। তার খুব মূলত ছিল মাস্টারের ওপর, এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরও 8 জন রয়েছে। সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যেই বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে। নৌ শ্রমিকরা জানান, একটি জাহাজের মাস্টার আর সারেং নিয়োগ দিয়ে থাকেন মালিক। বাকিরা কাজ করে মাস্টার আর সারেংয়ের হাত ধরে। শ্রমিকরা সবসময় বৈষম্যের শিকার হন বলে জানান তারা। যে বেতন হয় এই বেতনে জীবন চালানো একজন মানুষ চলতে পারে, কোনো মতে টেনে টুনে একজন মানুষ চলতে পারে। ফ্যামিলির বর্গ নিয়ে চলা খুবই কষ্টকর। বেতন ভাতা বাড়ানোর একটা ক্ষোভ আমাদের ভিতর, সবার ভিতরে আছে যে বেতন বাড়াচ্ছে না কেন, বেতন বাড়াতে হবে। আমরা এ নিয়ে প্রতিদিন আমরা তাদেরকে তদারকি করি। তবে শ্রমিকরা বলছেন, জাহাজ ইরফান একা চালিয়ে এসেছে এমনটা প্রায় অসম্ভব। সুতরাং তার সঙ্গে সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। একজনে মনে করেন কি যেন চালাবো কিভাবে, একজন মনে করেন কি যেন আপনার ওই টেলিগ্রাফ জবাব দেবো কিরা, আর উপরে সুকান ধরবে কিরা, ওই ছুটাবো কিরা, মিনিমাম 3জন 4 জন যে লাগে। এদিকে ঘটনাস্থলে লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে আজও আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন। আলামত জব্দ করব এবং বিচারের স্বার্থে সেটা উপস্থাপন করা হবে। তো আমরা এখানে আজকে যে ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া যাচ্ছে ওগুলো আমরা কালেকশন করতেছি, এখনো কালেকশনরত অবস্থায় আছি। গ্রেফতার হওয়া ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী এই পুরো হত্যাকাণ্ডটি একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের বিচার যেমন একটি জরুরি বিষয়, ঠিক সেই পর্যায়ে শ্রমিকরা বলছেন পেছনের যে কারণ বলা হচ্ছে সেটিও বিবেচনায় রাখা দরকার। তবে তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে পৌঁছায় সেটিই দেখার অপেক্ষা। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, হাইমচর, চাঁদপুর।
চাঁদপুরের জাহাজের নৃশংস হত্যার ঘটনায় বেঁচে থাকা জুয়েল রানার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে তিনি কথাও বলতে পারবেন। বুধবার সকালে জুয়েলের গলায় ড্রেসিং করা হয়, স্যালাইনের পাশাপাশি দেওয়া হচ্ছে তরল খাবার। চিকিৎসকরা জানান অবস্থার আরও উন্নতি হলে গলায় লাগানো কৃত্রিম নল খুলে দেওয়া হবে, এরপর ধীরে ধীরে কথা বলতে পারবেন তিনি। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পিবিআই এর একটি তদন্ত দল। তদন্তের কাছে শোনে ঘটনার বর্ণনা। এ সময় কাগজে লিখে জুয়েল জানান সুস্থ হয়ে ঘটনার সবকিছু খুলে বলবেন তিনি। সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছেন সাবেক ও বর্তমান আমলারা। সংস্কারের বদলে প্রশাসনে দ্বন্দ্ব লাগানো হয়েছে বলে দাবি তাদের। বলেন প্রশাসন নিয়ে ছেলে খেলা করা উচিত না, এর ফলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলা হয়েছে বলেও মন্তব্য তাদের। রিপোর্ট প্রকাশের আগেই মন্তব্য করে আন্তঃক্যাডার দ্বন্দ্ব তৈরিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এসব কর্মকর্তা। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের আলোচনায়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আমলাদের মধ্যে। বুধবার সকালে বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। ফ্যাসিজম স্প্রেড করছে এই অঞ্চলে, সেটাকে একটা নির্দিষ্ট ক্যাডারের দায়। 26 ক্যাডারের মধ্যে কেউই কি নির্বাচনে কোনো দায়িত্ব পালন করে নাই? এই 26 ক্যাডারের যে অ্যাসোসিয়েশনগুলো ছিল, তারা কি আওয়ামী লীগপন্থী অ্যাসোসিয়েশন ছিল না? এখন যদি তাদেরকে আমাদের এখানে আনা হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে, নতুন করে তাদের আবার আইন ও প্রশাসন কোর্সে ভর্তি হতে হবে স্যার। কর্মকর্তারা বলছেন পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং প্রশাসন থেকে শতভাগ পদোন্নতির দাবি তাদের। সেগুলো নিয়ে বলেনি, বলছেন এমন একটা জিনিস নিয়ে যেটা আদালত কর্তৃক ইতিমধ্যে সেটেল। ট্রেনিং করালাম, সবকিছু করালাম একজন পশু ডাক্তার তৈরি করতে, বা একজন কৃষিবিদ তৈরি করতে, বা একজন এগ্রিকালচার এক্সপার্ট তৈরি করতে, সেই লোকটাকে পরের দিন নিয়ে আসছে মন্ত্রণালয়ে কাজ করার জন্য, যেখানে তার কোনো অভিজ্ঞতা নেই। আমাদের অস্তিত্বে হাত দেওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন কর্মকর্তারা। তাদের দাবি, এর ফলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব তৈরি হয়েছে। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। এইসব ভুয়া রিপোর্ট, এগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই। এই কমিশনের প্রায় সদস্যই বিতর্কিত। এখানে কাস্টমস গার্ডের একজন অফিসার রয়েছেন, যার বিরুদ্ধে এখনো মামলা চলমান রয়েছে। আমরা এই কমিশনের পদত্যাগ চাচ্ছি। প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। বলেন, কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে। তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদলের নবগঠিত 11 কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরাজ করছে উত্তেজনা। কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ ও তেজগাঁ কলেজের পদবঞ্চিতরা। ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। এ সময় একে একে ঘটে 9টি ককটেলের বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই উত্তেজনা ছিল সকাল থেকেও। দুপুরে কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কুশপুত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি দিয়েছেন তারা। যারা বিগত দিনে হলে ছিল, আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত, আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্রলীগের সাথে ছিল। আমাদের কি দোষ? আমরা কি তারেক রহমানের ঘোষিত প্রোগ্রাম করেছি, এর জন্যই কি আমরা ছাত্রদল করতে পারতেছি না ক্যাম্পাসে? আজকে 5-7 জন ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে মনে করেন 28 অক্টোবরের আন্দোলনের পরে হরতাল অবরোধে ছিল না।
আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, কমিটিতে স্থান পাননি তাদের কেউই। আমি গুলি খেয়েছি, আমার পায়ের মধ্যে এখনো 20টি স্প্লিন্টার রয়েছে। আমি 3 দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি, কিন্তু কি কারণে আমাকে যে বাদ দিল এই কমিটি থেকে আমি নিজেও জানি না। তারা ঢাকা শহরের ভিতরে যে কমিটি দিছে সেই কমিটির নাম হচ্ছে ভাই কমিটি। এই ভাই কমিটির বিপক্ষে আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা বঞ্চিত যারা আছি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ তো করতেছি, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ হয়েছে তেজগাঁও কলেজেও। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার সফরসঙ্গী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। তিনি জানান, আপাতত লন্ডনেই খালেদা জিয়ার চিকিৎসা হবে। সফরসঙ্গী হিসেবে যাবেন ডাক্তার, নার্স ও ব্যক্তিগত সহকারী সহ 15 জন। আরিফিন শাকিলের প্রতিবেদন। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার 4.5 বছরে 10 দফায় 479 দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 79 বছর বয়সী বিএনপি প্রধান লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘমেয়াদী স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ ছিল চিকিৎসকদের। এজন্য আওয়ামী লীগ সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয় খালেদা জিয়ার পরিবার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েক দফা খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন বলে রব উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। অবশেষে আসছে 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। এই দিনক্ষণ নিশ্চিত করেছেন তার উপদেষ্টা ও সফরসঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী। আগে ছিল 29-এ, এখন এটা হচ্ছে 7 জানুয়ারি। আমরা এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। যদি শারীরিকভাবে ডেভেলপমেন্ট হয় উনি তাহলে নর্মাল ফ্লাইট হইতে পারে। সফরসঙ্গী হিসেবে থাকছেন 15 জন। তার মধ্যে পুত্রবধূ শর্মিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব ও 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বিএনপি নেতা। ডক্টররা যারা ওনার চিকিৎসা করেছেন এই জায়গায় দায়িত্বশীল টিম, এরাই যাচ্ছে। আমরা যারা যাচ্ছি, আমি তাবিদ আউয়াল এবং বাকিরা যাচ্ছে যে ওনার পার্সোনাল পিএস, অ্যাসিস্ট্যান্ট পিএস আর প্রটোকল। এই সফরের সবার ভিসা সংক্রান্ত কাজ শেষ। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। উনি লন্ডনেই যাচ্ছে, সরাসরি লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবেন। কোন হসপিটাল, এটা কি ফিক্সড হয়েছে? না, এখন পর্যন্ত এটা ফিক্স হয়নি। এগুলি হবে আমাদের 3 তারিখের পরে। দলের অভ্যন্তরে আলোচনা আছে খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিবিদরা স্বচ্ছ থাকলে দেশের পরিবর্তন হবে, জনগণ সম্মান করবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে এসব কথা বলেন তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই অনুষ্ঠানে জামাত আমির বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে, আর এজন্যই ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন, কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। জামাত আমির বলেন, সংস্কারের জন্য কতটা সময় প্রয়োজন তা জানতে চায় মানুষ। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম
আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহতে সতর্ক থাকতে হবে। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামাত আমির। একটা ইমপ্রেসিভ স্মার্ট এন্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বন্ধুর বেশে ভারত 53 বছর ধরে বাংলাদেশে ডাকাতি করেছে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় যশোরের শহরে আয়োজিত সুধী সমাবেশে তিনি আরও বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীন হলেও এতদিন দিল্লির কাছে বন্দী ছিল দেশ। দাবি করেন ৭১-এ হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর সকল অস্ত্রই নিয়ে গেছে প্রতিবেশী দেশটি। এমনকি বিজয় দিবসেও ভারত সরকারের টুইটে বাংলাদেশ নিয়ে কোনো কথাই নেই। শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তথাকথিত বুদ্ধিজীবীরা চুপ থাকলেও প্রতিবাদ করেছে জামায়াত ইসলাম। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন সেক্টরে হওয়া অনিয়মের সমালোচনাও করেন জামায়াতের আমির। আসলো বন্ধুর বেশে, শুরু করে দিল ডাকাতি, এ কেমন বন্ধু? রেসকোর্স ময়দানে যা হলো, সমস্ত আর্মস ইমিউনিশনস, সমস্ত ভেহিকলস সবগুলা নিয়ে তারা চলে গেল তাদের দেশে। 53 বছর আমাদের প্রাণের বন্ধু গুলির একটা কুশও বাংলাদেশকে ফেরত দিল না। নানা আনন্দ আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনের শুরুতেই রাজধানীর গির্জাগুলোয় হয়েছে বিশেষ প্রার্থনা। বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংঘাত, যিশুর জন্মস্থানেও চলছে যুদ্ধ। তাই বিশ্বশান্তির জন্য খ্রিস্ট ধর্ম অনুসারীদের প্রত্যাশা, বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি, আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের। এ আলো মানব মুক্তির, এ আলো পবিত্রতার। মানব মুক্তির মহাপ্রাণ যিশু এসেছিলেন পথ দেখাতে, এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে। তাই তার জন্মদিনে সুরে সুরে স্তুতিগান ভক্তকুলের কণ্ঠে। চার্চেই শুরু হয় যিশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় স্তুতিগানের মাধ্যমেই খ্রিস্টকে স্বাগত জানানো হয়। যিশুর জন্ম সময়ের প্রতীক কুড়ে ঘরে প্রণাম জানিয়ে পুরোহিত শুরু করেন প্রার্থনার আনুষ্ঠানিকতা। রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা। ভোরে কম থাকলেও সকাল 9টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ। যিশু বন্দনা সঙ্গীত, পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় হয়ে ওঠে মুখর। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো। আজকে খুশি থাকতে পারি এবং সকলে যেন সুস্থ থাকতে পারি পরবর্তী দিনকালে। দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই যেন আমরা ভালো মতো একসাথে সবাই থাকতে পারি। এমন একটি সময়ে বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত, হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে। তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে। প্রার্থনার বড় অংশ জুড়েই বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা। প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের মঙ্গল। আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার যেন একটা স্থিতিশীল, গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। ওই রাজ্যের মধ্যে আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের একটা ভয় কাজ করে। সে ভয় দূরীভূত হওয়ার জন্য শান্তি প্রয়োজন সব দিক থেকে। ফাদার ও সিস্টারের কাছ থেকে যজ্ঞ মিষ্টান্ন নেয়ার মাধ্যমে বড়দিনের প্রার্থনা শেষ করেন ভক্তরা। তবে কেবল আনন্দই নয়, হারানো স্বজনকে স্মরণেরও দিন আজ। তাই তো সেমিট্রিতে প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনায় সময় কাটানো অনেকে। এবার হয়তো তারা নেই, তারা যেন ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে। গির্জায় আসছি, অনেক আনন্দ করতেছি, গির্জাও করবো এখন দ্বিতীয় মিশা।
চার্চের আনুষ্ঠানিকতা সেরে অনেকেই ধরেন বাড়ির পথ। সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা আয়োজন। আর ছোটদের জন্য বড়দিন ধরা দিবে বড় বড় সব সারপ্রাইজ নিয়ে। মা অনেক মজার মজার খাবার রান্না করছে। অনেক জায়গায় ঘুরতে যাব, আজকে অনেক মজা করবো। সামনে নতুন বছর, ক্রিসমাসের খুশির রেশ অব্যাহত থাকবে গোটা বছর, এমনটাই প্রত্যাশা। তারা প্রত্যাশা করছেন পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ সংঘাত থেমে যাবে, পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিময় জীবন লাভ করবে। শওকত মুনুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে আদাবর থানা এলাকায় স্বপন নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। স্বজনরা জানায় নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এ বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বপন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকত। তার 2টি মেয়ে রয়েছে। এদিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি এস.এম. জাকারিয়া জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী একটি মামলা দায়ের করেছে। আসামি ধরার চেষ্টা চলছে। পিছন থেকে আইসেই ও তো প্রস্তুত ছিল, চাক্কু নিয়েছে, নতুন একটা চাক্কু, এটা তো বুঝে নাই। যখন পার দেয় তখন মনে করছে ঘুষা দিছে, কিন্তু চাক্কু দিয়ে যে দিচ্ছে এটাও বুঝতে পারে না। তখন সুষ্ঠু তদন্ত করে তার জন্য সর্বোচ্চ বিচারের যেটা ফাঁসি হয় সেটা আমরা দাবি করতেছি। বাসের মালিককে তার ড্রাইভার স্টেপ করছে, তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসার পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে থানা থেকে চলে এসেছি। আমরা আমাদের যে আইনগত কার্যক্রম এটা চলমান আছে। ব্রাহ্মণবাড়ির আখাউড়ায় চাঞ্চল্যকর হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি ফারহান ভূঁইয়া রনি। বিকেলে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে স্বীকারোক্তি দেন ফারহান। এ বিষয়ে আদালত পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, পূর্বশত্রুতার জেরেই শারমিন বেগমকে হত্যা করেছে ফারহান। এর আগে দিবাগত রাতে আখাউড়া থানার হত্যা মামলা দায়ের করেন নিহত শারমিনের বড় মেয়ে রুমা আক্তার। আসামি করা হয় ঘটনাস্থল থেকে আটক ফারহানকে। তবে পরে দুপুরে তাকে আদালতে তোলা হয়। মঙ্গলবার পরিত্যক্ত বসত ঘরে নিহত শারমিন আক্তারের মস্তকবিহীন মরদেহ পোড়ানোর সময় হাতে নাতে ফারহানকে আটক করে স্থানীয়রা। গ্রেপ্তার ফারহান ভূঁইয়া রনি উপজেলা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেয়াজ ভূঁইয়া শানুর ছেলে। পূর্বশত্রুতার জেরে আসামি ফারহান ভূঁইয়া প্রকাশ রনি হরমুজা বেগমকে গলা কাটিয়া হত্যা করে তাকে তাদের পরিত্যক্ত একটি ঘরের ভিতরে নিয়ে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন মাথাটি নির্জন স্থানে পুঁতিয়া রাখে এবং খালি দেহটি সে রনি জ্বালাইয়া দেয়। জামালপুরে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের কিল ঘুষিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মাদারগঞ্জের তেখুরিয়া মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কৃষক আবুল কালামের সাথে প্রতিপক্ষ মঞ্জু মণ্ডলের বিরোধ চলছিল। এর সমাধানের জন্য গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সেখানে বাগবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল ঘুষিতে মাটিতে পড়ে যায়। আবুল কালাম উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৈষম্যবিরোধী আন্দোলনের নিউ মার্কেট এলাকায় নিহত সবুজ ও শাহজাহান হত্যা মামলার চার্জশিট থেকে আসামিদের দায় মুক্তি দেওয়ার চেষ্টায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইল সেন্ট ম্যারি ক্যাথিড্রাল গির্জা পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর নিউ মার্কেট এলাকার 2টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শনে আসলে এই বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং সে মনে আপাতত এখন ছুটিতে আছে এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবো না, আমরা তার আইনের আওতায় নিয়ে দিতে। এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দিব না। আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নাই, উনি প্রসিডিউরও ফলো করেন।
গত 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূরনবী ও শাহজাহানের মা আয়েশা বেগম বাদী হয়ে মামলা করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 13 আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে এই 2 হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। 16 আগস্ট গ্রেফতার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়া আহসানকে। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া তালিকা অনুযায়ী সময় টিভির কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে সংবাদ মাধ্যমটির এই দাবিকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেল 5:35 নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, মঙ্গলবার সময় টিভিতে বেশ কয়েকজন সাংবাদিককে বরখাস্ত করার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। দুর্ভাগ্যবশত এই ঘটনাকে এমনভাবে চিত্রিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তিনি আরও লেখেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় টিভির সাংবাদিকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে সম্প্রতি সিটি গ্রুপ কার্যালয়ে যান তারা। চুয়াডাঙ্গায় প্রায় 2 কোটি টাকা মূল্যের স্বর্ণের বার সহ 3 ট্রেন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে বিজিবির অভিযানে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে 14টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বর্ণ চোরাচালান নিয়ে সতর্ক অবস্থানে ছিলেন তারা। বিকেলে ট্রেন থেকে নামা 3 জনকে সন্দেহ হলে আটক করে বিজিবি সদস্যরা। তল্লাশি চালালে তাদের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় 2 শ্রমিক প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায়, বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি 3 তলা বিশিষ্ট ভবনে লোহা উঠানোর সময় তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ছায়াপথ ও নীল দাস নামের 2 শ্রমিক নিচে পড়ে যায়। উদ্ধার করে নগরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। ঘটনার পর থেকেই পলাতক ভবন মালিক ও ঠিকাদার। চাঁদপুরের মাঝির চরে আল বাখেরা জাহাজে 7 জনকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে চট্টগ্রামে। কর্ণফুলী সেতু মোড়ে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগ আয়োজিত কর্মসূচিতে বক্তারা নৌপথ নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 7 জনকে হত্যার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করা এবং সাগরে জলদস্যু দমনে বিশেষ অভিযান চালানোর আহ্বান জানান শ্রমিক ফেডারেশনের নেতারা। রাজধানীতে ফ্যাসিবাদীদের কোনো জায়গা হবে না, এমন মন্তব্য করে যুবদল নেতারা বলেছেন, যারা মানুষ খুন, মানুষের টাকা লুট করে তাদের কোনো ক্ষমা নেই। বুধবার রাজধানীর মিরপুরে সীমিত আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবদল। এ সময় কয়েকশো মানুষকে আর্থিক সহযোগিতাও করা হয়। পরে যুবদলের উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, পতিত স্বৈরাচার সরকার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই কোটি টাকা চাঁদা তুলে তা আত্মসাৎ করত, কিন্তু নতুন বাংলাদেশে তা চলবে না। বলেন, নতুন বাংলাদেশ হবে সাম্য, মানবিক ও সব মানুষের। এ সময় সমাজের বিত্তবান মানুষদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দাবি করেন, ফ্যাসিবাদ নানা রূপে হাজির হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে। সহস্রাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে তৈয়াবিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা। বুধবার সকাল 10টা থেকে দারুল ইসলাম কামিল মাদ্রাসায় এই পরীক্ষা শুরু হয়। দক্ষিণ হিঙ্গুলা তৈয়াবিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় রাউজান উপজেলার 70টি প্রতিষ্ঠানে 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা কিরণ চন্দ্র দাস সহ আয়োজকরা। চাঁদা না পেয়ে অপহরণের পর গহীন পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মামলার এজাহার থেকে মূল হোতাসহ প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অপহরণের শিকার ব্যবসায়ী রাজু। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ কমিশনারের কাছে দাবি জানান।
শুরু হয়েছে 5 দিনব্যাপী রিহাব আবাসন মেলা 2024। 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। মেলার 30 নম্বর স্টলে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার দিচ্ছে কৃষিবিদ গ্রুপ। মেলায় কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট তাদের সব অ্যাপার্টমেন্ট প্রকল্পে বিশেষ 10% ছাড় দিচ্ছে, যা শুধুমাত্র মেলার সময় ক্রয়কারী গ্রাহকদের জন্য প্রযোজ্য। নতুন ফ্ল্যাট কিনতে আগ্রহী এমন ব্যক্তিবর্গের জন্য একটি অনন্য সুযোগ বলছেন তারা। সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সোনারগাঁ GR স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে। বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন GR স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ফরিদা আক্তার। আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন জুয়েল, সেলিম হায়দার, সেলিম ফরিদ সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ। অধ্যাপক সালাউদ্দিন জুয়েল বলেন, হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনের শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীত বস্ত্র। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের শীতার্ত ও বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। শীতার্ত মানুষের জন্য এই ধরনের উদ্যোগে ভবিষ্যতেও চালু থাকবে। প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু পরে 1 যুগ আগে প্রবাসীদের নানা সমস্যার কথা মাথায় রেখে ট্রাভেল এজেন্সি ব্যবসায় পথ চলা। দীর্ঘদিনের পরিশ্রমে মন্ট্রিয়াল, অটোয়া, টরন্টো, ক্যালগারি সহ দেশটির বেশ কটি শহরে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের ভ্রমণ জটিলতার সমাধান দিয়ে আসছেন তিনি। বলছি, ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা বাংলাদেশি প্রবাসী নূর তালুকদারের কথা। শুধু ভ্রমণ পিয়াসীদের দেখভালই নয়, প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের সুযোগও মিলছে বহু প্রবাসীদের। কানাডায় বসবাসরত বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থী হলেও ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশাজীবীও রয়েছেন, যারা কানাডার মূল ধারায় রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তেমনই একজন নূর তালুকদার। কিশোর বয়সেই আসেন কানাডায়। এরপর থেকেই প্রতিটি ধাপে রেখেছেন অধ্যবসায় আর পরিশ্রমের স্বাক্ষর। উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে প্রকৌশলী হিসেবে যোগদান করেন কানাডার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। কাজ করেছেন এরিকসন সহ নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে 2012 সালে নিজ উদ্যোগে কানাডায় চালু করেন বাংলাদেশিদের জন্য প্রথম ট্রাভেল এজেন্সি। আমি এখানে সফটওয়্যার প্রোগ্রামিং অ্যান্ড অ্যানালিস্ট করছি অ্যাজ এন সফটওয়্যার প্রোগ্রামার অ্যান্ড অ্যানালিস্ট। সেম টাইম আমি চিন্তা করতেছিলাম আমি কি কোনো বিজনেস করতে পারি কিনা। তো আমার মনে হয়েছে যে আমি যেহেতু আমাদের এই জবে আমার অনেক ট্রাভেল আছে এবং অনেকে করতো, সো দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। এবং ওইটা আমি চিন্তা করছি যে আমি যদি এমন কোনো বিজনেস করতে পারি যে আমার প্রবাসী ভাই বোনদের এটা কাজে লাগবে। এবং সফল এই উদ্যোক্তা জানান, ভ্রমণের ক্ষেত্রে নানা দুর্ভোগে পড়তে হতো বাংলাদেশিদের। সেসব সংকট দূর করতেই শুরু করেন ট্রাভেল এজেন্সির ব্যবসা। মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগারি সহ বেশ কয়েকটি শহরে বিস্তৃত করছেন নিজের ব্যবসা। রাইট নাও আমার একটা অফিস আছে মন্ট্রিয়ালে এবং অটোয়াতে। সো ভেরি সুন, খুব শীঘ্রই আমি চেষ্টা করব। আমি ওয়ার্কিং অন দ্যাট। আমাদের আরেকটা ব্রাঞ্চ হবে টরন্টোতে, ভ্যানকুভারে, ক্যালগারিতে এবং সাসকোচাতে। এখানে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি পাওয়া খুবই দুষ্কর। এই ট্রাভেল এজেন্সিতে এসে এখানকার যে ব্যবহারিক বিষয়াদিতে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি। এইভাবে যাতে বাংলাদেশিদেরকে বা প্রবাসীদেরকে সহযোগিতা করা হয়, এর জন্য আমি ট্রাভেল কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র ভ্রমণ সুবিধাই নয়, এই প্রতিষ্ঠানগুলোর বরাতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ, কানাডা। যুক্তরাজ্য বাঙালি কমিউনিটির অন্যতম পরিচিত মুখ বার্মিংহাম প্রবাসী প্রয়াত সৈয়দ এলাহি হক শেলুর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ছোট ভাই লুটন প্রবাসী সৈয়দ শামীম ইসলামের উদ্যোগে বার্মিংহাম ইয়ার্ডলির সিরাজাম মুনিরা জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুম সৈয়দ ইলাহি হক শেলুর জীবদ্দশায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করে সংক্ষিপ্ত আলোচনা করেন মাওলানা হাফিজ সাব্বির আহমদ। মাওলানা হুসাম উদ্দিনের পরিচালনায় মিলাদ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব প্রিন্সিপাল শায়েক বিন ফাদি। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার সিটি শাখার উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়েছে। স্থানীয় GMBA এর হলরুমে হয় সভা। সংগঠনের সভাপতি ওয়েস আহম কামালির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওল্ড টাউন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আরা, গনি চৌধুরী, আব্দুল হান্নান ও তুলসী ভৌমিক সহ আরও অনেকে। সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে পালন করা হয়েছে 1 মিনিট নীরবতা। সবশেষে কাটা হয় বিজয় দিবসের কেক। জাঁকজমকভাবে ওমানে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বাংলাদেশের নানা এলাকার ঐতিহ্যবাহী 200 পিঠার পসরা নিয়েছিল এবারের আয়োজন। পিঠাপুলির এই সমারোহে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিল অনুষ্ঠানে আগত ছোট শিশুরা। ওমানের রাজধানী মাস্কাটে গালফ এক্সচেঞ্জের সৌজন্যে পেশাজীবী ফোরামের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক। সভাপতিত্ব করেন আব্দুল মজিদ। যৌথভাবে পরিচালনা করেন সুলতান কাবুস, ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মামুন আবদুল্লাহ ও নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছেন সুমাইয়া দিবা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। এখানে প্রায় 200 রকম পিঠার আয়োজনেরা করেছে, খুবই ভালো লাগলো। আমরাও আনন্দিত, আমরাও চাই এই ধরনের উৎসবগুলো আরও হোক। আমরা গত প্রায় 10 বছর যাবত এটা করে আসছি, এবারে একটু বড়সড়ভাবে করলাম যাতে আমাদের বাচ্চারা ভবিষ্যতে আমাদের বাংলাদেশি কৃষ্টি কালচার বুঝতে পারে। সম্পৃক্ত থাকতে পারে, গর্বিত বোধ করছি। সিরাজগঞ্জের বেলকুচিতে কার্ফেট ভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে 110 পাউন্ডের 75 ব্যাগ ভারতীয় বন্ডের সুতা জব্দ করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই চোরাচালানের মাধ্যমে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁতে সুতা বাজারজাত করে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে আসছিল চক্রগুলো। রাতে খবর পেয়ে যমুনা টেলিভিশনের সহায়তায় চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি কার্ফেট ভ্যানে আটকায় স্থানীয়রা। চোরাচালানকারীরা পালিয়ে গেলেও সব জব্দ করা হয় ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের 110 পাউন্ডের 75 কার্টন সুতা। জব্দকৃত সুতাগুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাবেক রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার আসামিকে ক্ষমা করলেন তা ইতিহাসে বিরল, এমনটাই মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বন্দরনগরীর এক হোটেলে আয়োজিত ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB চট্টগ্রাম শাখার এক সম্মেলনে কথা বলেন তিনি। আরও দাবি করেন বিগত সরকারের আমলে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে, এ কারণে শিল্প খাতকে বাঁচাতে কৃষিতে ভর্তুকি দিতে হচ্ছে। বলেন শিল্প খাত উচ্চ শুল্ক কর দ্বারা পরিচালিত, কিন্তু দরিদ্র অর্থনীতির দেশে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে সংযোগ দরকার। এছাড়া 24-এর অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছেন আর 50,000 মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছে বলেও দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। Nexus, starting from business community, bureaucracy, judiciary, secret service, এই নেক্সাসের মধ্যে কেউ বাদ ছিল না। গত রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার ক্লেমেন্সি দিয়েছেন, এটা আমাদের ইতিহাসে নেই। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।